মা, আরে সেই কখন থেকে মোবাইল টিপতেছো? কিছু বলবি? আমার 5 লাখ টাকা লাগবে। হঠাৎ 5 লাখ টাকা? আরে কি আশ্চর্য ব্যাপার, এটা কেমন কথা কইলা? আমি তোমার কাছে 5 লাখ টাকা চাইছি, অন্য কেউ তো চায় নাই। যে কোনো সময় টাকা চাইলে তুমি নানান রকম কৈফিয়ত শুরু করে দাও। তুই তো ভালো করেই জানোস আমি লাভ ছাড়া কাউকে 1 টাকাও দেই না। সে তুই আমার ছেলেই হ বা প্রতিবেশী হ। এখন আমাকে বল টাকাটা দিয়ে কি করবি আর আমাকে কত লাভ দিবি? আমিও তো তোমার ছেলে, তুমি যেরকম লাভ ছাড়া কোনো কাজ করো না, তোমার কি মনে হয় আমি তোমার কাছে 5 লাখ টাকা চাইছি আর সেই টাকাটা আমি কোথাও ইনভেস্ট করব, লাভ ছাড়া করব? শোনো মা, এই 5 লাখ টাকা দিলে সেখান থেকে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা লাভ হবে। আমি তোমার কাছ থেকে 5 লাখ টাকা নিব, আর সেই টাকা দিয়ে যদি আমি 2-3 লাখ টাকা লাভ করতে না পারি, আমি তোমার কাছে টাকা চাইতাম না। হ্যাঁ তা তো ঠিকই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 5 লাখ টাকা দেব। কিন্তু আজকের মধ্যে লাগবে। আজকের মধ্যে? এই ওয়ালাইকুম আসসালাম। এই তুমি আমার ড্রয়িং রুমে ঢুকলা কেমনে? গেটে দারোয়ান নাই? দারোয়ান গেটেই আছে, দারোয়ান আমাকে ঢুকতে দিতে চাই নাই। আমরা হেরে হাতে পাই ধরে জোর করে ঢুকছি। হ্যাঁ শান্ত, তুই কালকে দারোয়ানকে বিদায় করবি, কিন্তু ওর কিন্তু অনেক বড় সাহস হয়ে গেছে, যারে তারে বাড়ির ভিতরে ঢুকে দিচ্ছে। মা, আমি দারোয়ানের সাথে পরে বুঝবো না, আগে ছোট লোকের বাচ্চাদেরকে জিজ্ঞেস করো ওরা এখানে কেন আসছে। এই কি চাস তুই এখানে? দেখেন, আপনারা তো ভালো করেই জানেন আমার পোলাটা কিছুদিন আগে মইরা গেছে, কারা যেন মাইরা ফেলছে। এখন আমাকে একটুখানি জায়গা আছে, ওই জায়গাটা চাষবাস করে আমি আমার এই পোলার বউটারে নিয়ে খাইতাছি থাকতাছি। আপনাকে কাছে আমি জোর হাত করতে আইছি, আমার ওই জায়গাটুকু কাইরা নিয়েন না আপনারা। এই তোর কাছ থেকে জমি আমি কাইরা নেব কেন? তার জন্য দোস্তের মতো তোকে আমি টাকা দিচ্ছি। হ, আপনি টাকা দিতেছেন, কিন্তু 10 লাখ টাকা জমি আপনি 2 লাখ টাকায় দিতেছেন। এত বড় অন্যায় আমগো লগে কইরেন না। এই মেয়ে, এত টাকা টাকা করো কেন? টাকা দিয়ে করবাটা কি তুমি? হ্যাঁ, তুমি যে এখনো বাইচে আছো এইটাই তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। হ, আমরা জানি আপনাকে অনেক টাকা আছে, আপনাকে গায়ে অনেক জোর আছে, টাকার বল আছে। আপনাকে লোকে আমরা পারবো না, এই লেগে তো জোর হাত করতে আইছি। আমাকে ওই জায়গাটুকু আপনারা দহলে নিয়েন না, ওই জায়গাটুকু ছাড়া আমার আর কিছুই নাই। না খায়া মরতে হইব পোলার বউডারে নিয়া। এই লেগে কইতেছি আমাকে ওই জায়গাটুকু চাইরা দেন। আপনাকে তো টাকা পয়সা আছে, আপনারা চাইলে অন্য জায়গায় জমি কিনে নিতে পারেন। আমরা তো গরিব মানুষ, আমাদের জমিটা নিয়েন না। সেটা যখন তুমি জানো তাহলে আমার এখানে কেন আসছো? আর রহিমের বউ, তোমার ছেলের বউর মুখ বন্ধ করো, নাহলে কিন্তু পরিণতি জানো কতটা খারাপ হইতে পারে। শান্ত, বৈষম্য কি দেখতেছিস? হ্যাঁ, এইখানে তোর সামনে দাঁড়িয়ে দিয়ে দুনিয়ার কথা বলতেছি, এই দুইটার ঘাট ধরে একদম গেটের বাইরে ফালিয়ে দিয়া যা। এমন করেন না, বেরা। এমন করেন না, শুনেন আমার কথা। ছেড়ে দেন, বাইরা। আমি ছেড়ে দেন কইতেছি, আল্লাহ সইব না। আল্লাহ রে, এই ছোট লোকের বাচ্চারা, এই বাড়ির সামনে কেন আসোস? তোদেরকে বারবার বলছি না এই বাড়ির ত্রিসীমানা কোনোদিন আসবি না। আজকের পর থেকে যদি এই বাড়ির সামনে কোনোদিন আসোস না, তোদের লাশ কেউ খুঁজে পাবে না। কেন এমন করতেছেন কোন তো? আমরা গরিব মানুষ বলে আমাকে পেটে লাথি মারতেছেন, এমনটা কইরেন না। ওই উপরে একজন আছে না, উনি সহ্য করব না, আমরা সহ্য করলেও উনি সহ্য করব না। আল্লাহ আমগরে ভালোবাসে, আমগরে ভালোবাসা দেখে আল্লাহ আমগরে অনেক টাকা পয়সা দিচ্ছে, বাড়ি গাড়ি সবকিছু দিচ্ছে। আর তোগুলো যে আল্লাহ পছন্দ করে না এটা বুঝোস না, এই জন্য সারা জীবন তোরা ফকির হয়ে রয়েছিস। আর শোন, ওই যে জমির কথা বলছিস না, তোদের ওই জমিটা আমরা যদি মনে কর দখল করছি তাহলে তাই, ওই জমির দিকে কোনোদিন তোরা তাকাইতেও পারবি না। ওই জমি এখন থেকে আমাদের। ভাইজান, আপনাকে তো অনেক টাকা পয়সা আছে, আপনারা চাইলে জমি কিনতে পারবেন। আমাদের ওই অল্পটুকু জমি নিয়ে আপনি কি করবেন? আপনাদের টাকা পয়সা আছে, এই দেখা আমাদের উপর জুলুম করতেছেন। আল্লাহ কিন্তু সইব না, আল্লাহ কিন্তু এর বিচার করব। জ্ঞান দিতেছিস না, আমার বাড়ির সামনে দাঁড়ায় আমারে জ্ঞান দিতেছিস। আজকের পর থেকে যদি এরকম জ্ঞান দেওয়ার কোনোদিন চেষ্টা করস না, তোদের অবস্থা এমন করবো না রাস্তার কুত্তা তোদেরকে খাবে। না,
আপনি কইলেই তো শুনবো না। আমাকে জমি যতদিন আপনারা না দিবেন আমি বারবার আমো, যেখানে গেলে আমি এই জমি ফিরে পাবো, দরকার হইলে আমি সেই জায়গাতেই যাবো, তারপরেও আমার জমি আমি নিয়েই ছাড়বো। বুঝতে পারছি, তোদের দুজনের মুখে লাগাম বন্ধ করতে হবে। এতক্ষণ ধরে ভালো মতো কথা বলতেছি, কানে ঢুকতেছে না, তাই না? ব্যবস্থা আমি করতেছি তারা। এমনটা কইরেন না। কি শুরু করতেছিস তুই? টাকার অহংকারে কি অমানুষ হয়ে গেছিস নাকি? এই চুপ, একদম চুপ। আমার তুই জ্ঞান দিবি না। আমি কি করব, আমার মা কি করবে সেটা আমরা বুঝবো। আমাদের মাঝখানে তুই কোনো রকম কথা বলবি না। কাজটা কিন্তু একদম ঠিক করতেছিস না। এরা গ্রামের অসহায় মানুষ, এরা অসহায় দেখে এদের কি অসহায়ত্বের সুযোগ নিচ্ছিস? তো টাকা আছে দেখে সংযত হ, এখনো সময় আছে, সংযত হ, নাহলে সামনে আরো পস্তাবি। দেখ, তোর সাথে এত কথা বলার সময় আমার নাই। এই বাড়িতে কি ডিসিশন হবে সেটা মা বুঝবে। মা আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। তোর কাছে আমি কৈফিয়ত দিব না। তোর যদি কোনো কাজ না থাকে যা, ঘরে যা। বুঝতে পারছি, তোকে বলে কোনো লাভ নেই। যেখানে বললে কাজ হবে সেখানেই বলতেছি। দাঁড়া, তোকে কিভাবে সাইজ করবে। আরে ছোট লোকের বাচ্চারা, এখন পর্যন্ত আমার বাড়ির সামনে দাঁড়ায় আসোস না। আজকের পর থেকে যদি এই বাড়ির সামনে কোনদিন আসোস না, তোদের কেমন অবস্থা করবো না, মাইরা রাস্তার কুত্তরা দেখাও মন। যা, এক্ষুনি বেরো। ভাইজান, আম্মা, এখানে কান্নাকাটি করে লাভ নেই। চলেন আমরা শফিক কাকার কাছে যাই। এনে গেলে আমাদের কিছু একটা উপায় হইব। ও বৌমা, তুমি ঠিক কথাই কইছো। শফিক ভাইয়ের কাছে যায় আমাকে এই কথাটা খুলে কোন লাগবো, এই একটা না একটা ব্যবস্থা করবই। চলো চলেন। মা, মা, কি গো মা? মা দেখেন আমি মার্কেট থেকে কি সুন্দর একটা শাড়ি কিনেছি। দেখি দেখি। ও মা, খুব সুন্দর মা শাড়িটা, তোমাকে খুব মানাবে। একটা কাজ করো, এই শাড়িটা পরে শান্তর সাথে বাইরে থেকে ঘুরে এসো। মা দেখেন তো, আমি এই সুন্দর শাড়িটা পরলে কি হবে? আপনার ছেলে তো আমার দিকে ফিরেও তাকায় না, সারাক্ষণ শুধু টাকা টাকা আর টাকা, টাকার পেছনে যেন ছুটছে। শুনো বৌমা, এই পৃথিবীতে সবার আগে টাকা। যার টাকা নাই তার জীবনে কিছুই নাই। আমার ছেলে চায় সবসময় সচ্ছলভাবে চলাফেরা করতে, যাতে তোমার মুখ থেকে কখনো না বলে এটা নাই ওটা নাই, কোনো জিনিস চেয়ে পেলাম না, এই কথাটা সে শুনতে চায় না। বুঝতে পেরেছো? তাই বলে মা, আমি তো ওর বউ, আমাকে একটু সময় দেবে না? সব সময় টাকার পেছনে পড়ে থাকলে হবে? ও মা, তোমাকে সময় দেয় না কে বললো? এই যে আমি বললাম এই শাড়িটা পরে তুমি শান্তর সাথে ঘুরতে যাবে। শোনো মা, তোমাকে আমি কখনোই আমার ছেলের বউ হিসাবে দেখিনি। আমি সবসময় ভাবি তুমি আমার একটা মেয়ে, আর সেই জন্যই তোমার কি সে ভালো হবে, তুমি কিভাবে ভালো থাকবে, আমি সেটা চাই। মা জানেন, আপনার কথাগুলো শুনলে না আমার মনটা একেবারে ভরে যায়। আপনি আমাকে কত ভালোবাসেন, অথচ আপনার একটা মেয়েও আছে। আমি যতটা ভালোবাসা পাই আপনার মেয়ে তো ততটা পায় না। ওর নাম আর মুখাই না, ও আমার কোন কথাটা শুনে, অবাধ্য সন্তান। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার শাড়িটা পরে এসো। শোনো, তোমার মা ভাই যা শুরু করেছে সেটা কিন্তু অন্যায় করছে। এই গ্রামের অসহায় মানুষদের উপরে জুলুম করছে। আমি কিন্তু এটা মেনে নেব না। অন্যায় করছে, জুলুম করছে সেটা আমিও জানি, কিন্তু আমি একা একটা মানুষ হয়ে কিভাবে এত কিছুর প্রতিবাদ একা করব বলো? তুমি কিভাবে কি করবে সেটা আমি জানি না। তুমি তাদেরকে বোঝাও, আর যদি না বোঝাও তাহলে আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে বাধ্য হব। দেখো, তুমি এমন কিছু করতে যেও না যেন কোনো কিছু নেগেটিভ হয়ে যায়। এমনিতেই তো তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির সম্পর্কের অবস্থা এরকম, একমাত্র শুধু তোমার আমার সম্পর্কটাই একটু ভালো আছে। সম্পর্ক ভালো থাকবে কি করে? কোনো পরিবারের উপরে জুলুম করলে তাদের সাথে সম্পর্ক ভালো থাকে? দেখো, তোমার সাথে আমার সম্পর্ক ভালো বিধায় কথাগুলো আমি তোমাকে বলছি।
যদি তারা ঠিক না হয় তাহলে বড় কোনো পদক্ষেপ আমি নিতে বাধ্য হব। আমি চাইলে এই কথাগুলো তোমার পরিবারের সামনে গিয়ে বলতে পারতাম, কিন্তু কেন বলিনি জানো? আমি চাইনি তাদেরকে অপমান করতে, এর জন্য তোমাকে এখানে ডেকে কথাগুলো বলছি। দয়া করে এসব বন্ধ করো। তুমি যা করা করতে পারো, আমি তোমার পাশে আছি। আমি নিজেই তো আমার মা ভাইয়ের উপর বিরক্ত হয়ে গেছি। তুমি ওদের বিরুদ্ধে স্টেপ নাও, আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে, দেখো যেটা করলে ভালো হয়। চলো, অনেক দেরি হয়ে গেছে, তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিই। চলো। তুমি কুপাইবা? আমি আল্লাহ, দেখো পায়ে যেন না লাগে মোমা। এই কি হইতেছে জায়গায়? এখানে কিছু বোন মই লেগা কুপাইতাছি। এই জমি কি তোকে বাপের? তোকে বাপের জমি, এখানে তোরা বুনবি? আমার জমির সামনে দাঁড়াইয়া আমার সামনে বড় বড় কথা কইতাছস। এই যে কোদাল আছে না, এই কোদাল দুধের এমন ভাবে কোপামু না, একদম তোকে অস্তিত্ব থাকবো না। যা এক্ষুনি এখান থেকে যা। কি কইতেছেন আপনি? এই জমি আপনাগো? মানে এই জমি আমার স্বামীর, আমরা এই জমিতে সবসময় আবাদ করে খাই। আপনার আবার এই জমি কবে থেকে হইলো? এটা তোর স্বামীর জমি, কিন্তু এলাকায় যত জমি আছে না, আমি মনে কর যেই জমি থেকে দাঁড়াই, আমার পা যেই জমিতে পড়ে, ওই মুহূর্তে থেকে ওই জমিটা আমার হয়ে যায়। তার মানে কি, এই জমিতে আমি এখন দাঁড়ায় আছি না, এই জমি আমার। কথা কি ক্লিয়ার? মগের মল্লুক নাকি? আপনি কইলেই হইলো। কি রে আরে, এত পড়র পড়র কথা কইতাছে, তুই কি খালি দাঁড়ায় থাকবি? ভাইজান কি করতে হবে এটা আমি দেখতেছি। কি করতেছেন আপনারা? সারেন। আমার বৌমারে বাঁচাইবো। চারো কইতেছি, আমার বৌমার ছেড়ে দাও, ছেড়ে দাও কইতেছি। খবরদার, আরে আরে এসব কি করতেছেন? খবরদার, ছাড়েন কইতেছি। ছেড়ে দাও। ছাড়! আর একটা মিনিট যদি এখানে তুই দাঁড়াস, মাটির সাথে পুঁতে ফেলো। বেরো, বেরো। কি রে, তুই এই জায়গায় কি করতেছস? আমি এখানে কেন আসছি তুই বুঝতে পারছিস না? তুই যেখানে অন্যায়ের হাত বাড়াস, আমি সেখানে প্রতিবাদের হাত বাড়াই। তুই এখানে থাকা অবস্থা ওই ছেলেটা মেয়েটার মান সম্মান নিয়ে টানাটানি করছে কিভাবে? দেখ, ও যা করতেছিল সেটা আমার হুকুমে করতেছিল, আর এরা দুজন আমার জমিতে দাঁড়ায় আমার জমি দখল কইরা এখানে নাকি ফসল বুনবে। আমি কি করবো? আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? বিশ্বাস করেন, এই জমিটা ছিল আমার স্বামীর। আমার স্বামীটা মরে যাওয়ার পরে এই জমিটা চাষবাস করে আমি আমার পুলার বউরে নিয়ে খাইতাম। কারা যেন কিছুদিন আগে আমার পোলাটারে মাইরা ফেলাইছে। পোলাটার লাশ এই জমির উপরে পড়ে আছিল। আমার এই পোলার বউ ছাড়া আমার আর কেউ নাই। এই জমিটুকু আমি চাষবাস করে খাই, সংসার চালাই। হঠাৎ করে হের আমার এই জমিটা দখল করে নিতেছে। আমারে নাকি এই জমি আর দিব না। বাবাজি, যেমনি হোক আমাকে বাঁচান, উপরে আল্লাহ ছাড়া আমাকে আর কেউ নাই। এই শান্ত, এই জায়গাটা তো ওনার, তাহলে জোর করে তুই এই জমি কেন দখল করতে চাচ্ছিস বল? আচ্ছা, তোর কি মনে হয় আমি কি গুন্ডা নাকি মাস্তান? আমি তো ওনাদের কাছ থেকে জমিটা এমনি এমনি নিচ্ছি না। আমি এই জমির বিনিময়ে ওনাদেরকে 2 লাখ টাকা অফার করছি, কিন্তু না, ওনারা নাকি এই সামান্য জমি 10 লক্ষ টাকায় বিক্রি করবে। আমার কাছ থেকে যদি 2 লাখ টাকা উনি নিত, আজকে কিন্তু এই পরিণতি হইতো না। সুন্দর মতো আমার জমি হয়ে যেত, ওনারা টাকাও পেয়ে যেত। সৈকত, তুই আমার ভাই, আর আমার সম্পর্কে ভালো করে তুইও জানোস। এই এলাকার মধ্যে যেই জমিটা আমার পছন্দ হয়, মানে আমি যেই জমির উপর দিয়ে হাইটা যাই কিংবা যেখানে আমি দাঁড়াই, সেই জমিটা আমার হয়ে যায়। এই জমিতে আমি দাঁড়াইছি, তার মানে এই জমিটা আমার। আর কতদিন শান্ত এইভাবে মানুষের জমি ফাঁকি দিয়ে খাবি? কতদিন বল? শোন সৈকত, আমি তোর কোনো কথার উত্তর দিতে রাজি না। শুধুমাত্র তুই যদি আমার ভাই না হতি না, তাহলে এতক্ষণ তোর অবস্থা আমি খারাপ করে ফেলতাম। যা, এখন এখান থেকে যা। আমি তো এখান থেকে যাব না। তুই অনেক অপরাধ করেছিস, অনেক অপকর্ম করেছিস, অনেক মানুষকে ঠকিয়েছিস, তার শাস্তি তোকে পেতে হবে। আর তোকে শাস্তি দেওয়ার জন্য আমি এখানে পুলিশ নিয়ে এসেছি। জাস্ট ওয়েট অফিসার।
আমি আপনার সাথে কোনো বেয়াদবি করতে চাচ্ছি না। আর আপনি যেহেতু আমাকে ধরতে আসছেন, সামনাসামনি আসার পর অবশ্য আমাকে দেখে আপনি চিনতেও পারছেন আমি কে। এই এলাকার এমন কোনো মানুষ নেই আমাকে চিনে না, আর আপনাদের থানার এমন কোনো পুলিশ দারোগা নাই যে আমাকে চিনে না। আচ্ছা, আমার কথা বাদ দেন, আমার মা দুলারি বেগম, যার কথা এলাকার সব মানুষ উঠে আর বসে, সাথে আপনাদের থানার পুলিশরাও। এইটাই তাহলে সে সন্ত্রাস। সমস্যা নাই, কত সন্ত্রাস আমাকে থানায় নিয়ে মানুষ করে দিছি। সারে শেষছে এটা কোনো ব্যাপার না। 6 মাস উঠতে না। একটা কাম করো, তুমি আমার সাথে থানায় চলো। হ্যাঁ। থানায় গিয়া তোমার একটা মালিশ করবো, জীবনের সন্ত্রাসী নাম বুঝলা দেবা। আপনি আসছেন আমাকে ধরতে। আপনি জানেন, আপনি যে আমাকে ধরতে আসছেন, এটা যদি আমার মায়ের কান পর্যন্ত যায়, আপনি আমাকে থানায় পর্যন্ত নেওয়ার আগে আপনার চাকরিটা চলে যাবে। আমারে তুমি ভয় দেখাইতেছ, মোহাম্মদ আব্দুর রহিম ভয় দেখাইতেছ। আমার স্যার তোমার আমি থানায় নিয়ে যাব, এমন বাদাম দিব জীবনের নামটা বুঝলে যাবা। ওয়াশরুমে গিয়া পটি করার সময় আমার নামটা মনে রাখবা। তোমার এই অবস্থা করে ফেলবো। একসাথে জ্বলতে থাকবো। অফিসার, বুঝতে পারছি এখানে দুজন মহিলা মানুষ আছে, আবার আমার ভাই সৈকত আছে। আপনি কিছু চাচ্ছেন, মানে ভাগ চাইতেছেন, তো সমস্যা নাই, আপনি থানায় যান। আপনি থানায় যাওয়ার আগে আপনার মোবাইলে টাকা চলে যাবে। আমি আমার মাকে ফোন দিয়ে বলে দিচ্ছি। চেষ্টা করতেছে ওই রাউন্ড বুলেট একবার কপাল দিয়ে ঢুকাই দি। স্যার অ্যাকশন আপনি চাই না স্যার। কনস্টেবল রহমত আপনার বানানো অ্যাসিস্ট্যান্ট থাকতে আপনার কোনো টেনশন নেই স্যার। একটা কাম করো, আর কোমরে দইরা টানতে টানতে নিয়ে আসো যাও। ওর বাপের কত ক্ষমতা আছে থানায় গিয়ে দেখুন, আর কোমরে ধরে টানতে নিয়ে আসো। থানায় গিয়া তোমার নামটা ভুলাই দেব। তোমার মতো কত খাসা খাসা মানুষ আমি সাইজ করে ফেলছি, তুমি কোনো ব্যাপার না, নিয়ে আসো। সৈকত, কাজটা তুই ভালো করস নাই। অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষ এই সমাজে এখনো দরকার। শুনেন, সবসময় অন্যায় বিরোধে প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন, তাইলে সে ভালো মানুষ হইতে পারবেন। পরে থানায় নিয়ে আমি যা করা করবো। বাজান, আপনি যদি এই সময় মতো না আইতেন, তাইলে ওরা আমার বৌমারে যে কত বড় ক্ষতি করে ফেলাইতো। চাচি, এটা তো আমার দায়িত্ব। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যতদিন এই গ্রামে আছি আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা কাজ করুন, যদি কোনো সমস্যা হয় আমাকে জানান। ঠিক আছে বাজান, আল্লাহ আপনারে বাঁচাই রাখুক। আচ্ছা না বোমা, তাড়াতাড়ি কাম শেষ করে চলো আমরা। তুমি ঘাসগুলা বাইসে ফেলাও, তাড়াতাড়ি করো। ভাই, এখন আমি কি করব? ভাই তুমি কি করবা আমি তো বুঝতেছি না। দেখো ভাই, আমার বোনরে আমি চিনি, তুমিও চিনো, কিন্তু আমার বোন যে খারাপ তার সাথে তুমি পেরে উঠবা না। এক কাম করো, তুমি সমাজের মানুষের কাছে একটা বিচার দাও। আমি বিচার দিছিলাম, বিচার দিয়ে কোনো লাভ নেই। তারা কইছে কিছু করতে পারবে না। এই ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নাই। এক কাম করো, তুমি আইনের আশ্রয় নাও। আইনের আশ্রয় নিলে হয়তো তোমার একটু উপকার হতে পারে। আচ্ছা ঠিক আছে। শোবে, তুমি তুই যদি আমার ভাই না হইতি, তোর আমি জেলের ভিতরে ঢুকাইতাম। তোর পোলার কি করে এত বড় সাহস হয় আমার ছেলে নয় মামলা করতে, আমার ছেলেকে জেলে দিতে? হয়তো তোমার পোলা এমন কোনো কাম করছে, সেই জন্য আমার পোলা তোমার পোলারে ধরে দিছে। কি বললি তুই? আমার ছেলে অন্যায় করছে? কি অন্যায় করছি দেখা। তোর পোলা কি ম্যাজিস্ট্রেট? সারা গ্রামের লোক মিলে তোর পোলা মিলে আমার ছেলে বিচার করবো? বউ, তুমি কেমন সেটা তো আমি জানি। সারা জীবন ধরে শুনে আইছি বইনগর সম্পত্তি বাইরে দুইটা বেটা খায়, বইনগর কোনো সম্পত্তি দেয় না, বইনগর কোনো সম্পর্ক রাখে না। আর আমি তো তোমার ভাই, আর তুমি তো আমার বোন। শুধু তো বোন না, আমি যখন ছোট আছিলাম মা মরে গেছে,
তুমি তো আমার লালন পালন করে মানুষ করছো। তুমি কি করছো? বাবার যে বিষয় আসলে সম্পত্তি ছিল 22 বিঘা, সেইখান থেকে সব সম্পত্তি তুমি নিয়ে গেছো, শুধু এই বাড়ি আর 3 বিঘা সম্পত্তি দিছো। কেন বোন, আমি ছোট থেকে তুমি আমার ঠগাইতেছো? তুমি যদি বলতা 3 ভাগের 1 ভাগ তুমি পাইতা সরকারি নিয়ম, আর তাও যদি তুমি না হইতো, আমার কইতে অর্ধেক সম্পত্তি তুমি নিতে, অর্ধেক সম্পত্তি আমার দিতে। তুমি কি করলে? তুমি ক্ষমতার জোরে সব সম্পত্তি লেহে নিলে, আবার আমার পোলার হুমকি দাও, আমার হুমকি দাও। শোনো, আমরা গরিব বলে এরকম অত্যাচার করো না, ওই আল্লাহ সহ্য করবো না। শোন, তোর কাছে আমি এই গীত শুনতে আসি নাই। আমি 3 ভাগ পাই না 1 ভাগ পাই, সেটা তোর কাছে হিসাব নেব না। আমি সেই ছোট্টবেলার থেকে আমি টাকা পয়সা সব দিয়ে তোদেরকে হেল্প করছি, আব্বার সমস্ত খরচ আমি মিটাইছি, হিসাব মতো তো এই বাড়িও আমি পাই। তাও আমি তোর বড় বোন হিসাবে, তোর একটা ছেলে আছে, আমি তোকে বাড়িটা দিছি, জমি দিছি। তারপরে কি চাস? আর কি চাস? তুই যে অন্যায় করছস, তোর ছেলে যে অন্যায় করছিস, তোর ছেলের নামে আমি এমন মামলা করব যাতে তোর ছেলে সারা জীবন জেলখানাতে পয়সা মরে। দেখাবো, এই জায়গায় আমার কিছু করার নেই। আমার পোলা যা করছে চিন্তা ভাবনা করে করছে, অন্যায় কোনো কাজ আমার ছেলে করতে পারে না। ওরে বাপ রে বাপ, উনার পোলা মনে হয় দুধে দোয়া আলতা, উনার পোলা অন্যায় করতে পারে না। তুই ইচ্ছা করে করছিস, তুই আমার সহ্য করতে পারস না, কারণ আমার টাকা পয়সা আছে, আমি বড় লোক। এই কারণে জিদ করে তোর ছেলে আমার ছেলের এত বড় ক্ষতি করছে। আমি এমন কিছু করব, তোর ছেলে সারা জীবন জেলে পড়বে। ফুপু, তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না। এই বাবা, তুই চুপ থাক, মুরব্বীর সাথে এমন করে কথা বলতে নেই। শোনো বউ, তুমি যা পারো করো না, আমার পোলা তুমি কিছু করতে পারবে না, কারণ আমার পোলা তোমার পোলার মতন বেদ্যপ না। যাও এখন আমার বাড়ি থেকে। ঠিক আছে। আব্বা, জানো আছে কি হয়েছে? কি হয়েছে বাপ? শান্ত গেছিল করিম চাচার ওই জমি দখল করার জন্য। জমিতে কাজ করতেছিল চাচি আর ওনার ছেলের বউ। ওই যে শান্তর লাগে একটা পোলা ঘুরে না, আমি যাই দেই ওই পোলারে দিয়া করিম চাচার পোলার বউর সাথে উল্টাপাল্টা করাইতেছে। আমি নিজে চোখে দেখছি, আমি না গেলে তো উল্টাপাল্টা হয়েই যেত। সি 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 সি, এসব ঘটনা আমার কানে আসে। সব দোষ আমার বোনের। ওই শান্ত খারাপ হওয়ার পিছনে আমার বোনের অনেক ভূমিকা আছে। আমার বোনটা শুধু ধন সম্পত্তি আর টাকার লোভে এইসব কাজ করতেছে মানুষের সাথে। আবার একটা কথা কত, টাকা কি জীবনের সবকিছু? টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে? বাবারে, ওরা টাকার জন্য সব কিছু করতে পারে। যেমন ভাগ্নিটা আছে না, ওই ভাগ্নির জন্য আর ভাগ্নিটার জন্য আমার বোনটা পাগল হয়ে গেছে। একটা মানুষের কতটুকু সম্পত্তি লাগে বাঁচতে হইলে। যা বাবা, তুই ঘর জায়গা। মায়ের পেটের বোন বলে এমন হইতে পারে? সারা জীবন দেখছি বোনেরা ভাই গো বুকে আগলে রাখে, আর আমার বোনটা কি আর কম। ওসি সাহেব, আপনি এটা কি কাজ করলেন? আপনি আমার ছেলেকে কেন ধরে নিয়ে আসলেন থানায়? ধরা ছাড়া কোনো উপায় ছিল না তো। আপনার ছেলে হাতে নাতে ধরা পড়ছে। আপনার ছেলে বড় ধরনের একটা অপরাধ করতে গেছিল, তাই তো আমরা দুইজন এখান থেকে নিয়ে আসছি। জি স্যার। করতেই পারে, আপনাকে বুঝতে হবে আমি তো আর রাস্তাঘাটে জ্যানত্যান মহিলা না। ম্যাডাম, আপনার ছেলেরে দৈরা আনছে ঠিকই, তারা কিন্তু কোনো শাস্তি দেয় নাই। রহমত, কোনো মারধর করছি? না স্যার, থোবা থোবা, কি কোন স্যার, সমান ব্যক্তিরে মারতে হয়? করি নাই, শুধু আপনার মুখের দিকে তাকাই। হ্যাঁ, হয়তো অন্য সব আসামি হইলে এতক্ষণে হাইটে যাইতে পারতো না। বাটাম দিতাম ম্যাডাম, স্যার বাটাম দিত। ঠিক আছে, আপনি আমার ছেলেকে ছেড়ে দিন, আমি ওকে নিয়ে একবারে বাসায় যাব। না ম্যাডাম, সবই ঠিক আছে। আসলে আপনার কথা শুনে কি আর বন্ধুকে রাখা যায়? হ্যাঁ, আমার অনেক ইচ্ছা ছিল একটা বউ, সেটা পাইছি। একটা ইচ্ছা ছিল বাড়ি, হয় নাই। আমার বউর একটা ইচ্ছা ছিল নেকলেস, হয় নাই। অনেক আশা ম্যাডাম। বাড়ি, গাড়ি, নেকলেস এত দেওয়া যাবে না তো। আচ্ছা স্যার, আমি নেকলেস পাঠিয়ে দেব। ম্যাডাম,
3টা জিনিস চাইছি আপনার কাছে, একটা জিনিস দিতে রাজি হয়েছেন, আর 2টা দেওয়া যায় না। স্যার আপনি জানেন না 3 লাখ টাকা ভরি স্বর্ণ, ন্যূনতম 2 ভরি স্বর্ণ লাগবে একটা নেকলেস বানাইতে। আপনি হিসাব করেন, 6 লাখ, মজুরি 1 লাখ, 7 লাখ টাকা, কম কিসে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমার বউর জন্য একটা নেকলেস দিবেন মাইনে নিছি। এই কনস্টেবল আর একটা বউ আছে, ওর জন্য 2টা কাপড় কিনে দিবেন ম্যাডাম, দামি একটু শাড়ি কিনে দিয়ে। আসলে অল্পটায় বেতন পাই তো, ভালো মন্দ কিনে দিতে পারে না। ঠিক আছে, আপনি খাচ্ছেন খান, আবার ওকে কেন? আসলে ম্যাডাম হয়েছে কি, আপনার সাথে আমার যে লেনদেন রইব এটা তো অন্যায়। অন্যায় কাজ করতে গেলে কোনো সাক্ষী রাখা যায় না। এত সাক্ষী থাকে, দেখেন না আমার কান্দে করে দাঁড়ায় আছে। এই জন্য 2টা শাড়ি দিয়ে ওর মুখটা একটু বন্ধ করতে চাই ম্যাডাম, প্লিজ। ঠিক আছে, ওর শাড়িও আমি পাঠিয়ে দিই। আমার জি স্যার। তুমি যা, আসামি শান্ত নিয়ে আস। যাচ্ছি স্যার, অক্ষণ নিয়ে আসবো স্যার। ঠিক আছে স্যার, খুশি হয়েছি স্যার, আপনার উপরে আমি বেশি খুশি হয়েছি স্যার। এমন স্যার সব কনস্টেবলের উপরে তাগত স্যার। স্যার আসি স্যার। বিরক্ত কর। আচ্ছা শুনুন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি চলে যান। আপনি পোলারে আমরা বাড়িতে পাঠাই দিতেছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি যাচ্ছি, আমার ছেলেকে পাঠিয়ে দিই। ম্যাডাম, নেকলেস আর 2টা শাড়ি একটু মনে করে পাঠাইন ম্যাডাম। ঠিক আছে, বলছি তো পেয়ে যাবেন, টেনশন নেই। ঠিক আছে, যান ম্যাডাম। ওকে। এমন একটা চাকরি করছি, মুখ দিয়ে বের করলে টাকা। আসলে আমার বাবার যদি আরো 2টা বউ থাকতো, তার ঘর থেকে 2-1টা পোলাপান হলে এই ব্যবসায় নামাই দিতাম। ব্যবসা খারাপ না। মা এটা দেন আমারে। বৌমা, তুমি এক কাজ করো, ঘরে যায় হাঁড়ি পাতিলগুলো ধুইয়া কটা ভাত বসাই দাও, অনেক খিদা লাগছে। এই ফাঁকে আমি উঠানটা অনেক ময়লা হয়েছে, ঝাড়ু দিয়া হাত মুখ ধুয়ে আইতাছি। আরে আম্মা, আপনি এখনই মাঠের থেকে আইলেন, ঘরের মধ্যে যান, একটু পানি টানি খান, তারপরে না হয় কাজ করবেন। আমরা দুজনে মিলে সব কাজ করব। না গো মা, তোমারে যা কইলাম তুমি তাই করো। আমি উঠানটা ঝাড়ু দিয়া তারপরে হাত মুখ দিয়ে আইতাছি। আজকে আর গোসল করবো না, শরীরটা খুব ঠান্ডা লাগতেছে, মনে হয় জ্বর আইব। আপনার এখন কিছু কইলে আপনি শুনবেন না। আচ্ছা ঠিক আছে, আমি হাঁড়ি পাতিল ধুইয়া ভাত বসাই দেই। আমি উঠানটা ময়লা। ফকিন্নির বাচ্চারা, আপনি আপনি সারা পাইলেন কেমনে? তোরা কি মনে করছিস তোদের মতো ফকিন্নির বাচ্চারা আমার জেলে পাঠাবি আর আমি জেলে পচবো? শোন, আমার মায়ের কাছে এই সমস্ত জেল হাজত কিচ্ছুই না। তোরা অনেক বড় ভুল করছিস, আমাকে পুলিশে ধরাই দিয়া তোরা অনেক বড় ভুল করছিস, যে ভুলের খেসারত তোদেরকে দিতে হবে। আপনি আবার কেন আইছেন? আপনার এরা কইছি আমগো জমি আমরা দিমু না। এই তুই দেওয়ার কে? তুই কারে কার জমি দিবি? তোদেরকে বলছি না, এই অত্র এলাকার মধ্যে আমি যেখানে পাড়া দিব সেই জমিটাই আমার। তোরা যেই জমিতে চাষাবাদ করতে গেছিলি, যেই জমিতে তোরা ফসল আবাদ করবি, সেই জমিতে আমি দাঁড়াইছিলাম, তার মানে জমিটা আমার। তোদেরকে আমি বলছিলাম 2 লক্ষ টাকা দিব, তোরা কি করলি? টাকার লোভে পড়ে গেলি। 10 লক্ষ টাকা লাগবে তোদের না? আজকে যদি তোরা ওই 2 লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিতি, তাহলে কি হইতো? টাকাটাও পাইতি, জমিটা আমার হইতো, আজকে তোদের সাথে এরকম কোনো ঝামেলা হইতো না। কিন্তু না, তোরা টাকার লোভ সামলাতে পারোস না। কি করলি? চালাকি করে আমাকে পুলিশে ধরাই দেওয়ার প্ল্যান করছিস, তাই না? আমাকে তো পারে নাই, আমাকে তো পুলিশে একটা দিন আটকে রাখতে পারে নাই। আমি যখন জেল থেকে বের হইছি, তাহলে তোদের অবস্থা আমি যে কি করব তোরা শুধু এখন দেখবি। বিশ্বাস করেন, আপনি তো ওইখানেই আছিলেন, আমরা কাউরে খবরও দেই নাই, আর থানায় যাওয়া তো দূরে থাক, আমরা পুলিশের কাছে যাই নাই। আপনি বিশ্বাস করেন। এই যা, নাটক করস না, নাটক করস, নাটক কর। নাটক করস আমার সাথে না? আজকের দিনটা যেন মনে থাকে তোদের। হ্যাঁ, আমার সাথে লাগতে আসার আগে এই দিনটা মনে রাখবি।
ছোট লোকের বাচ্চারা। আল্লাহ সহ্য করবো না। কেন এই অসহায় মানুষগুলোর উপরে আপনি অত্যাচার করে? আমরা তো কোনো দোষ করি নাই, অন্যায় করি নাই। আল্লাহ সইব না। আল্লাহ, আল্লাহ তুমি আব্বা, ও আব্বা, তুমি তো চলে গেছো ওই পারে, আমার একা সাগরে ফালাইয়া। যে বোনটার আমি মায়ের মতন দেখতাম, মায়ের মতন ভালোবাসতাম, সম্মান করতাম, সেই বোনটা সম্পত্তির জন্য এমন হইতে পারে? কোন বোন কোন ভাইয়ের সাথে এমন আচরণ করতে পারে না। বাবা, তুমি একবার বুঝাও না আসিয়া, আমি তো পারতেছি না। আমি কইছি তোমার যদি সম্পত্তি লাগে সব সম্পত্তি নিয়ে যাও, তারপরে আমার সাথে খারাপ ব্যবহার করো না। বাবা, ও তো শুধু আমার সম্পত্তি না, অত্র এলাকার সকল মানুষের সম্পত্তি জোর পর্যন্ত হল করে খাইতেছে। ওর ক্ষমতা আছে, ওর টাকা আছে, পয়সা আছে। আমি তোর লাগে পারতেছি না আব্বা। তুমি আল্লাহর কাছে একটু কও না, আল্লাহ তোমাদের একটু হেদায়েত দান করে। আব্বা, কিরে মা, তুই এই জায়গা? আমি তো এখানে, কিন্তু মামা তুমি ওখানে একা একা দাঁড়িয়ে কান্না কেন করতেছিলা? কি করে রে মা, তোর মা যে অত্যাচার শুরু করছে আমার সাথে, শুধু আমার সাথে না, সারা গ্রামের মানুষের সাথে। নিরীহ মানুষের জমিগুলা কিভাবে দখল করতেছে শুধু ক্ষমতার টাকার লোভ। মামা, মায়ের এসব আচরণে তো আমি নিজেও কষ্ট পাই, কিন্তু আল্লাহই জানে কবে যে সে সঠিক পথে আসবে, কবে যে সব বন্ধ করবে। তোর মা বাড়িতে এসে আমার সাথে যে ব্যবহারটা করছে, এমন ব্যবহার কোনো বোন কোনো ছোট ভাইয়ের সাথে ব্যবহার করতে পারে না। মারে, তোর মায়ের অনেক টাকা হয়ে গেছে, অনেক ক্ষমতা। আমার মতো নিরীহ ভাইরে যা ইচ্ছে তাই কর, কোনো মায়া মমতা বলতে কিছু নেই। তাই কি করুন, আব্বার কবরের পাশে এসে দাঁড়ায় আব্বার সাথে একটু কথা কইলাম। আমার তো কথা বলার মতো আর কেউ নাই। বাবা, তোর মায়ের এই জ্বালা যন্ত্রণার কত সহ্য করুন। মারে, তুই তো এখন বড় হয়েছিস, তুই তো বুঝোস সমাজের মানুষ কি করতেছে, সবই শুনতেছিস। ও মা, তুই একটু তোর মায়ের বুঝে না, এমন যাতে না করে। মানুষ মরে গেলে ধন সম্পত্তি কিছুই সাথে যাইব না, এটা তোর মায় বুঝতেই চান। মামা, আমি একা একটা মানুষ কি করব বলো? আমি যখনই কোনো কিছু আমার মাকে বুঝাইতে চাই, ভাইজানকে বুঝাতে চাই, ওনারা দুইজন কি করে জানো? দুইজন মিলে আমার সাথে ঝগড়া করে। আমি এতদিন ধরে যে চেষ্টা করতেছি তাদের সঠিক পথে আনার, তাদের সেদিকে কোনো গুরুত্বই নেই। আচ্ছা মামা, সৈকত কোথায়? ও বাড়িতে আছে। আচ্ছা মামা, আমি একটু সৈকতের সাথে দেখা করে আসি। যা মা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আচ্ছা।
আম্মা কি হয়েছে, কি ভাবতাছেন? বৌমা, ভাবতেছি যে সম্পত্তি আছে এই সব সম্পত্তি আমার কোনো দরকার নাই। ওরা সম্পত্তি চাইতেছে না, ওগো আমি সব দিয়ে দিব। এই জমি জমার লেগে আমি আমার পোলারে হারাইছি, আমি তোমারে হারাইতে পারবো না। আম্মা আপনি এসব কি কইতাছেন? ওই জমি আমগো, ওদের হাতে তুল্লা দিবেন মানে? ওদের কাছে জমি দিয়ে দিলে তো আমরা হাইরা যাব। হারানোর কি হইলো বৌমা? হার জিত করে ওগুলোকে কি আমরা পারমো? তুমি যে কথা কইতেছো এই একই কথা আমার পোলাও কইছিল। আজকে আমার পোলাডার জীবন নাই, আমার পোলাডারে আমি হারাই ফেলছি। আর হারানোর আর বাকি আছে কি? তুমি, তোমারও যদি আমি হারাই ফেলি তাইলে আমি কি নিয়ে থাকবো? আমার এই সয় সম্পত্তির কোনো কিছু দরকার নাই, আমার দরকার তোমারে। আমি তোমারে চাই, আর কিছু না। আম্মা এটা আপনি কি কইতাছেন? এই জমি আমগো, এই জমির লেগা আপনার ছেলের জীবন গেছে, এই জমি আমরা দিব না। চলেন একটা কাজ করি, সৈকত ভাইয়ের কাছে যাই। সৈকতের সাথে কথা কয়ে কোনো লাভ নাই, একটা ব্যবস্থা পরিবার বউ। করতে লাগবো। আমার ডাকছো কে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনারে আমি ডাকছি যে জন্যে আমার যে সয় সম্পত্তি আছে না সব আমি আপনার বোনের নামে দিয়ে দিব। আপনি একটা ব্যবস্থা আমারে কইরা দেন। না, তোমার সম্পত্তি তার দেবে, কি দরকার আছে? তোমরা ওরা চাওয়া মাত্র সম্পত্তির দাও দেয়া, ওরা পায়ে বসে। তোমাকে কিন্তু শক্ত হইতে হইব। আরে তোমাকে তো কাগজপত্র আছে, সব কিছু আছে, কিছু আছে। আর ওরা কি তোমাকে টাকা পয়সা দেয়? কোনো টাকা পয়সা না। যদি 10 লাখ টাকা সম্পত্তির দাম হয়, তোমার দেয় 1 লাখ টাকা। তোমরা করো কি? ওকে ভয় দিয়ে দাও। কেন দিব না তাই কোন? আপনারা তো সবই জানেন আমার স্বামীটা হঠাৎ করে মরে গেল, আমার পোলাটারেও কারা যেন মাইরা আমার জমির পাশেই ফেলাই রাখলো। এখন থাকুনের ভিতরে এই পোলার বউটাই আছে, আমার তার কিছুই নাই। অহন এই সম্পত্তি ঢুকে লেগে কি আমি আমার পোলার বউটারও হারাবো? ওরে হারাইলে আমি কি নিয়ে বাঁচবো? আমার এই জমি জমার কোনো দরকার নাই। জাগো জমি জমার দরকার, হ্যাঁ গো আমি সব দিয়ে দেব। তারপরেও আমি আমার বৌমারে হারাইতে পারবো না। এই লিগে যেমনি হোক আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার যা আছে সব আমি আপনার বোনের দিয়ে দিব। আপনি ঠিকই কইছেন, আইন আদালত নাই। আইন আদালত দিয়ে কি করবো যদি জীবনই না বাঁচে? শুনেন ভাই, আমি এত কিছু চিনি না, জানি না। আমার বৌমারে বাঁচাই রাখতে হইব, আমি এইটাই জানি। আপনি যা করেন তাই করেন। শোনো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার সাথে আমি আছি। আর তোমরা যদি আমার কথা মতন চলো, তোমার সম্পত্তি তোমাকেই থাকবো। আমি যেটা কইছি ওইটাই নিব। কোনো সম্পত্তি কারো লেখা দেবে না। সিদ্ধান্ত কি নিলাম? সম্পত্তি কখন লিখে দিবা? শান্ত, করিমের বউ কোনো সম্পত্তি তখন আমি লিখে দেবো না। তাই আপনার সাথে আমি কথা বলতে চাই না। চুপ! আমি তোর মামা, সাবধানে কথা বলবি। তখন কোনো সম্পত্তি দেবো না। সম্পত্তি তখন দেবো কেন? হ্যাঁ মামা, একদম চুপ। এত কথা কাউকে? তোমার কাছে জমি চাইছি নাকি তোমার জমি চাইছি? এই চুপ! বড়োর সাথে কেমনে কথা বলতে হয় তোর মা শিখে নাই? তোর মা যা ইচ্ছে তাই তো শিখায়, তোরা তাই করস। দেখো মামা, আমি কিন্তু তোমার জমি চাই নাই, আমি ওদের জমিটা চাইছি। ওদের জমিটা যে করে হোক আমার পাইতেই হবে। আর তাছাড়া আমার মা আমারে করার নির্দেশ দিয়ে দিচ্ছে। মা আমারে ভালো মতো বইলা দিচ্ছে, যদি কোনো রকম ভাবে কেউ ঝামেলা করে তার জন্য যা করা দরকার আমি সেটাই করবো। শোন, তোরা নরম পাইছিস দেয়া, অব যা ইচ্ছে তাই করবি। ওই এত সম্পত্তি নিয়ে তোরা মায়ের প্রতি কি করবি? তোরা তো বেশি মানুষ না, 2টা ভাই বোন। তোর মা আর তুই কি সম্পত্তি নিয়ে কবর যাবি? দেখো মামা, তোমার এই সমস্ত ঘেনা পেছাল না আমার একদম পছন্দ হইতেছে না, আর শুনতে ভালো লাগতেছে না। ওই যে আমার একটা বোকা মন আছে না, তারে গিয়ে বলো, সে তোমার কথা সুন্দর মতো মনোযোগ দিয়ে শুনবো। আমি আমার সিদ্ধান্ত যা বলার এদেরকে বলে দিছি, আর আমার কথা যদি এরা না শুনে কি করতে হইব সেটা আমার ভালো করেই জানা আছে। আমি এখন গেলাম। আর শান্ত শোন, পরিবারের বউ কোনো সম্পত্তি দিব না। এই তোমরা কোনো সম্পত্তি দেবে না। আইন আছে, আদালত আছে। আগে চেয়ারম্যান মেম্বার কাছে যাই, যা করো আমি করব। ওরা জোর ঘাটায় যা ইচ্ছে তাই করবো, তোমরা কোনো চিন্তা করো না। এটা কি হইল?
আমি কোন দুটানার মধ্যে পড়ে গেলাম? আমি তো কিছুই করতে পারতেছি না বৌমা। আব্বা রাইসস বেঁচে থাক মা, বেঁচে থাক। মারে, এতদিন তুমি আমার ভাগ্নি ছিলা, এখন হয়েছে পুত্রবধূ। তুমি তোমার মারে ভাইরে না জানে আমার সৈকতে বিয়া করছো, সেই জন্য তোমার অনেক ঝড়ঝাপটা যাইব। যত কষ্ট হোক না মা, আমার এই সংসারটারে তোমার আগলে রাখতে হইব। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে আমি আর আমার পোলাটা সাগরে পড়ে যাব। মা, আমার একমাত্র সন্তানটা ছেড়ে কখনো কোথাও যায় না। বাবা, আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আমি সব কিছু জেনে শুনেই সৈকতকে ভালোবেসে এখানে বিয়ে করে এসেছি। আর যত বাধাই আসুক না কেন, সৈকতের হাত আমি ছাড়বো না। মারে, তোমার কথা শুনে আমার অন্তরটা জোরে গেছে। একটা কথা আছে না, একটা নারী ইচ্ছা করলে একটা সুন্দর সংসার গড়ে তুলতে পারে, আবার যদি একটা নারী ইচ্ছা করে রাজপ্রাসাদে ধুলার সাথে মিশিয়ে দিতে পারে। আমি চাই আমার পোলাটা নিয়ে তুমি সারা জীবন সুখে থাকো। আমি আর কয়দিন আমার যে বিষয় সম্পত্তি আছে, সৈকত যদি নাড়াচাড়া করে খায় শেষ করতে পারবো না। আর তোমার মা এই সম্পত্তি যদি সব নিয়ে যেতে চায়, সৈকত তুই তোর সব শাশুড়ি দিয়ে দিবি। আব্বা, আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র আমার এই পরিবার দুটাকে এক করার জন্য। তুমি দোয়া করো আমরা যেন তুমি আর তোমার বোনের সম্পর্কটা আবার আগের মতো করে ফেলতে পারি। বাবা সৈকত, আজ থেকে তুই ওরে বিয়ে করছিস, সে তোর স্ত্রী, তারে কখনো তুই অমর্যাদা করবি না। দেখ না, তোরে ভালোবাসা, আমারে ভালোবাসা, ওর মায়ের সাথে যুদ্ধ করে আমার সংসারে বউ আছে। তুই যদি ওরা কষ্ট দাস, কোনোদিন তুই সুখী হবে না বাবা। যা বাবা, বৌমার নিয়ে ঘরে যা। এসো। যা মা। হে আল্লাহ, আমার একমাত্র সন্তান আজকে তার নববধূ নিয়ে ঘরে আসলো। আমি দোয়া করি ওরা সুখে শান্তিতে থাক। আর আমার বোন যে যুদ্ধ শুরু করছে, এই যুদ্ধ যে কবে সারবে বলতে পারতেছি না। কিরে, অপসরের কোনো খবর পেলি? মা, এলাকার নানান রকম মানুষের নানান রকম কথাবার্তা বলতেছে। কি বলছে? আরে কি বলতেছে সেটা তো বড় কথা না, আমি নিজের চোখে দেখলাম তোমার মেয়ে সৈকতকে বিয়ে করে ওই বাড়ি থেকে উঠছে। কি? আমার শত্রুকে বিয়ে করছে? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব। শোনো, একটা কাজ করো, যেভাবে হোক ছলে বলে কৌশলে ওদেরকে এই বাড়িতে নিয়ে আসো। তারপরে ওই সৈকতকে এমন একটা শিক্ষা দিতে হবে যেন সারা জীবন মনে রাখে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওদেরকে এমন একটা শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে।